কুমিল্লার বুড়িরচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ও ৩ জনের অবস্থা সংকটাপন্ন। নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন। পরীক্ষামূলকভাবে শুরু হলো বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল। নাটোরের শতাধিক স্থানে স্লিপারের ক্লিপ চুরি, ঝুঁকিতে রেলপথ। নিরাপত্তা পাহারা দিতে এখন তো পাহারা কেউ দেয় না। কোথাও যদি নাট বল্টু না থাকে এখন, আর যদি স্লিপার ভাঙানো থাকে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দল। মিয়ানমারে গণহত্যার সাক্ষ্য নিচ্ছেন তারা। রংপুরে দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ নিয়ে কথা বলছেন আসিফ মাহমুদ, সরাসরি যাচ্ছে সেখানে। তবে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, 24-এর গণ উদ্যোগ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, আহত ৩ জন। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় বুড়িচংয়ের কালিকাপুরে একটি অবৈধ লেভেল ক্রসিং পার হচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতরা হল বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, শানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, লেভেল ক্রসিং এ অটোরিকশা উঠে যাওয়ার কারণ কি আসলে, আর প্রত্যক্ষদর্শীরা তো ছিলেন সেখানে অনেকেই, তারা কি বলেছেন এই ঘটনা সম্পর্কে? সোহার, আসলে আমরা যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটি হচ্ছে বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকা। আমার পেছনেই কিন্তু যে অটোরিকশাটিতে যাত্রী ছিলেন সেই অটোরিকশাটি কিন্তু আসলে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে সড়কের মধ্যে। তো আমরা এখানে এসে যারা স্থানীয়দের মাধ্যমে যেটি জেনেছি, এই অটোরিকশাটিতেই কিন্তু ৮ জন যাত্রী ছিলেন। ৮ জন যাত্রী নিয়ে কিন্তু এই রেল ক্রসিং পারাপার হচ্ছিলেন। তো এখানে কিন্তু আসলে এই ক্রসিং এলাকায় কিন্তু আসলে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না থাকায় ট্রেনটি কিন্তু আসলে কাছাকাছি থাকার পরও এই যে অটোরিকশাটি রাস্তায় উঠে যায় এবং সাথে সাথেই কিন্তু চট্টগ্রাম থেকে আগত সুবর্ণা এক্সপ্রেসের যে আন্তনগর ট্রেন, সেই ট্রেনের ধাক্কায় কিন্তু ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। এখন স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখনো কিন্তু একজন নারীর মরদেহ এখানে পড়ে আছে, অর্থাৎ তার যে পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি। এর আগের সংবাদে আমরা কিন্তু ৫ জনের পরিচয় নিশ্চিত করেছিলাম। তো এখনো এইটার পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু ৫ জন নিহতের ঘটনায় জানাচ্ছেন। তবে স্থানীয়দের দাবি এখানে আরো হয়তো ২ জন মারা গিয়েছেন, তার মধ্যে একজনের মরদেহ এখানে রয়েছে। তো সব মিলিয়ে আসলে এখন কিন্তু যে প্রশাসনের লোকজন তাদের যে পরিচয় শনাক্তের কাজ করছেন। এছাড়া যে ৫ জন এর আগে আমরা শনাক্ত করেছিলাম, সেই ৫ জনের মরদেহ কিন্তু স্বজনরা তাদের এলাকায় নিয়ে গেছে। তো এখন পর্যন্ত যে ট্রেন দুর্ঘটনার এই ছিল আমার কাছে সবশেষ। হয়তো পরবর্তী সংবাদে আরো বিস্তারিত আমরা এসব বিষয়ে জানাতে পারবো দর্শকদের। খোকন, ধন্যবাদ আপনাকে। নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত ১ জন। সকালে কদম চিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগিয়ে এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা চালক আলফু। আহত হন ট্রাক চালক ও হেলপার। তাদের বনপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ট্রাক চালক মোস্তাকিম। বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ৫০ মিনিটে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়।
সেতুর প্রকল্প পরিচালক জানান 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে। 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালে শেষে শুরু হওয়া রেল সেতুটিতে 2025 জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। নাটোরে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না। এছাড়া শতাধিক স্থানে স্লিপার ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলপথ। সম্মিলিত প্রচেষ্টায় ক্লিপ চুরি রুখতে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাত্রী নিরাপত্তার বিষয় বিবেচনায় ঝুঁকিমুক্ত রেলপথ তৈরিতে লাইনগুলো দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত ডাবল লাইনের শতাধিক স্থানেই স্লিপারগুলো এমন ভাঙা, এর উপর দিয়ে ছুটছে একের পর এক ট্রেন। প্রায় 10 কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থান থেকে চুরি হয়েছে স্লিপারের ক্লিপ, যার কারণে ভাঙছে স্লিপারগুলো। এতে উদ্বেগ বাড়ছে ট্রেন চলাচলে। রেলপথ নিরাপদ রাখতে চুরি ঠেকানো সহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি চালক ও যাত্রীদের। কোথাও যদি নাট বল্টু না থাকে এখন, আর যদি স্লিপার ভাঙানো থাকে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এটা মেরামত করার ব্যবস্থা করতে হবে। আনসার আগে ছিল, মেলা আনসার ছিল, নিরাপত্তা পাহারা দিত, এখন তো পাহারা কেউ দেয় না। স্টেশন মাস্টার জানালেন, ক্লিপ চুরি ঠেকাতে পাহারা জোরদার করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রেলের যে পিনগুলো থাকে এগুলো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই, তো আমরা এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এবং নাইটে গাড়ির ব্যবস্থাও করছি। যন্ত্রাংশগুলো চুরি হয় সেকশনের বাইরে, এগুলো হয়তো আমরা আমাদের বললে আমরা হয়তো কর্তৃপক্ষকে জানাই, তারা ব্যবস্থা নেয় আর কি। রেলপথ ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকে রেলওয়ে বিভাগ। স্লিপারের ক্লিপ চুরি ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা। একার পক্ষে কিন্তু অসম্ভব। একটা মানুষ প্যান্ডেল ক্লিপ খুলতেছে, সাধারণ জনগণ সেটা দেখতেছে, সে যদি একটু কিছু করে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও দেখতেছে, সবাই যদি মিলিতভাবে এটা রোধ করা যায় তাহলেই সম্ভব। পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতায় ঝুঁকিপূর্ণ এই রেলপথ, তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রেলযাত্রা নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ রেল লাইন মেরামত সহ নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রতিনিধি দল। সংস্থার প্রধান কৌশলী করিমে খানের নেতৃত্বে সকাল 9:30 নাগাদ তিনি ক্যাম্পে পৌঁছান 15 সদস্যের প্রতিনিধি দল নিয়ে। সেখানে রোহিঙ্গাদের সাথে 2017 সালে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন তারা। এর আগে গতকাল ঢাকায় এসে পৌঁছান তারা। একই দিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইন থেকে রোহিঙ্গা বিতরণে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তা তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌশলী। এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌশলী। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমরা। আমাদের সহকর্মী এহসান আল কুতুবী যুক্ত আছেন আমাদের সঙ্গে। এহসান, আপনার কাছে জানতে চাই, আইসিসির প্রতিনিধি দল এখন কোথায় অবস্থান করছেন জানেন কিনা, এবং তাদের আগে সামনে আর কি কি পরিকল্পনা আছে? আইসিসির প্রতিনিধি দল আজকে 9:30টার দিকেই মূলত কক্সবাজারে যে ওকিয়া রোহিঙ্গা ক্যাম্প 1 নম্বর ক্যাম্পেই আসে সোহার। তো এখানে আসার পরে তিনি প্রথমে ওয়ান ওয়েস্টে কথা বলেন রোহিঙ্গা নারীদের সাথে, এবং এরপরে তিনি রোহিঙ্গা পুরুষ সমাবেশ সেটাতে যোগ দেন। এটা হচ্ছে ওয়ান ইস্টে। তো এখানে তারা কথাবার্তা বলছেন, তারা তাদের বিভিন্ন দাবি জানিয়েছেন। দাবির মধ্যে তারা যেটি বলেছেন, যেহেতু তারা 2017 সালে বাংলাদেশে তারা এসেছেন মূলত গণহত্যার শিকার হয়ে, জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তারা বাংলাদেশে অবস্থান নিয়েছেন, পালিয়ে এসেছেন।
তো এখানে হাজার হাজার রোহিঙ্গা কিন্তু মিয়ানমারের যে জান্তা সরকারের আমলে জান্তা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এটি আবার এখন চলমান অবস্থায় আছে। অর্থাৎ আরাকান আর্মি যেটি বর্তমানে রয়েছে, তারা আরাকান আর্মির বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ রোহিঙ্গা 2017 সালে আসার পরে এই 2024-এর যে গণহত্যা, এটি আবারও নতুন করে শুরু হয়েছে। সেটি মূলত তারা আইসিসি প্রতিনিধি দলকে জানিয়েছেন এবং এই যে বিচার প্রক্রিয়া চলছে ইন্টারন্যাশনাল কোর্টে, সেই বিষয় নিয়ে তারা আশাবাদী এবং আইসিসির পক্ষ থেকে, আইসিসি প্রতিনিধি দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা কাজ চালাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের একটা ভালো রেজাল্ট দিতে পারে, সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং রোহিঙ্গা শরণার্থী যারা এখানে আছেন তারাও দাবি জানিয়েছেন, তারাও আশ্বস্ত হয়েছেন এবং তারা খুশি হয়েছেন যে তারা আশ্বস্ত করেছেন আইসিসি প্রতিনিধি দল যে তাদের যে প্রক্রিয়া দিন রয়েছে এবং ভালো একটা বিচারের আশা তারা করছেন রোহিঙ্গারা। সোহার, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ডে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। প্রয়োজনীয় সনদ পেতে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ওয়ার্ড কাউন্সিলর নেই, 3 ওয়ার্ড মিলে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, ফলে জমছে আবেদনের স্তূপ। দিনের পর দিন ঘুরছেন সেবা প্রার্থীরা। অসুবিধা, এটা নাই ওটা নাই। বাচ্চাকে স্কুলে ভর্তির প্রয়োজনে দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিজের ও স্ত্রীর জন্ম নিবন্ধন আবেদনের 2 সপ্তাহ পরও কোনো অগ্রগতি নেই। সনদের জন্য এরকম ঘুরছেন আরও অনেকে। আমাকে আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, এভাবে করে করে আমাকে সে হয়রানি করেছিল। কয়েকদিন পর পর আসে জন্ম নিবন্ধনের জন্য, হচ্ছে না, আজকে আসো কালকে করতেছে। দ্রুত সনদ দেওয়ার কথা বলে বাড়তি টাকা দেওয়ার অভিযোগ উঠছে ওয়ার্ড অফিসের অনেক কর্মচারীর বিরুদ্ধে। খুশি হয়ে উনি হয়তো দিছে, এটা আমার তো নাই, এটা আমরা কিন্তু নিই না, এভারেজ আমরা কিন্তু নিই না, আমরা 50 টাকা করে খুশি হয়ে কেউ দিলে এটা নিই। 5 আগস্ট সরকার পতনের পর অপসারিত হন সব কাউন্সিলর। গত 3 মাসে প্রতিটি ওয়ার্ডে জমেছে সনদের শত শত আবেদন। 2-3 ধাপে কর্মকর্তা পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন, এই জিনিসগুলোর কারণে কাজ কিন্তু অনেক হ্যাম্পারিং হয়ে গেছে। হ্যাঁ, মানুষও কষ্ট পাইছে, আমরাও কিন্তু কম কষ্ট পাইনি। মানুষের চাপ আছে, যেহেতু জানুয়ারিতে 32 সময় একটু জন্ম নিবন্ধনের চাপ আছে, আর কিছু নতুন ভোটারের চাপ আছে। চট্টগ্রাম মহানগরীর 41টি ওয়ার্ডের সবকটির অবস্থা একই। পুরো নগরীকে 6টি জোনে ভাগ করে সিটি কর্পোরেশনের 3 জন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এখন বেশিরভাগ হয়রানি হচ্ছি, আজকে আসতেছি, কালকে আসতেছি, 1 সপ্তাহ পরে আসেন। আমি আমার আব্বার মৃত্যু সনদ এবং আমাদের ওয়ারিশন সনদ, এই 2টার জন্য আমি আসছি। সকালে বলে যে হয়ে যাবে, আজকে করে দিব, কালকে করে দিব, 1.5 মাস 2 মাস, আমার বলি না, সবারই। সেবা প্রদানে গাফিলতির ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন সিটি মেয়র। এখানে হয়রানি যাতে না হয় সেটা আমি দেখছি। 50 টাকা যেটা ফি, সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে 100 টাকা 200 টাকা, এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড়ে অগ্রহায়ণের প্রথম ভাগেই ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে শীত। ভোরবেলা গোটা জেলা আচ্ছন্ন থাকে কুয়াশায়। বেলা গড়ালে সূর্যের তাপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা নামতেই আবারও জেঁকে বসে ঠান্ডা। প্রকৃতি যেন নিজেকে মুড়িয়ে রেখেছে কুয়াশার চাদরে। ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজলেও সূর্যের কিরণ কুয়াশা ভেদ করে তখনও পৌঁছায়নি সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। প্রতি বছরই শীতকালে খবরের পাতায় শিরোনাম হয় পঞ্চগড়ে তাপমাত্রার পারদের উঠানামা। অগ্রহায়ণের শুরুর সময়টাতেই এই অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। গরম কাপড় ছাড়া সকালে বাড়ির বাহিরে বেরোয় না কেউ। শীতের তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে, এখন একটু হালকা শীত অনুভূত হচ্ছে। সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে। আমাদের গরিব মানুষ কাজকর্ম করতে পারে না শীতের কারণে, ওই জন্য অনেক কষ্ট হয়। কুয়াশা, হিমেল হাওয়া কিংবা হাড় কাঁপানো শীত, আবহাওয়া যেমনই হোক পেটের দায়ে কাজে যেতে হয় শ্রমজীবীদের। এই মৌসুমে কষ্টটাও তাদেরই বেশি। খড়কুটো জ্বালিয়ে কোনো রকমের শীত নিবারণের চেষ্টা থাকে ছিন্নমূল মানুষের। শীত কাটতেছে, যে শীতের মধ্যে আইলাম, এখন কুয়াশা পড়বো, এই কুয়াশার মধ্যে যাইতেই হবে বাংলা বান্দা, না গেলে পেটে ভাত নাই। যাইতে হয় বাংলা বান্দা, এই গাড়ি নিয়ে কাপড় চোপড় সব ভিজা হয়ে যায়, আমাদের খুব কষ্ট হয়। শীতকালে আমাদের পাতা কাটার খুব কষ্ট হয়। ঠান্ডার মনে করেন সাইকেল নিয়ে দূর দূরান্ত যাওয়া লাগে, কষ্ট করি।
দুর্ভোগের পাশাপাশি শীতকালের আছে কিছু মধুর চিত্র। অন্ধকার নামার পরপরই প্রাণবন্ত হয়ে ওঠে অলিগলির অস্থায়ী পিঠাপুলির দোকান। পসরা সাজিয়ে জমজমাট ব্যবসা করেন মৌসুমি কাপড় ব্যবসায়ীরাও। পাকা পিঠার দোকান প্রতি শীতেই দেই। শীতকাল আসলে বাজারে ভাপা চিতোয়া এটা বেশি চলে। আর শহর এলাকা তো বাজারে মনে করেন সবাই আসে, এটাই পছন্দ করে বেশি। আমি বাজারে নানির সাথে পিঠা খাতে আসছি, আর খাই আমার ছোট বোনের জন্য নিয়ে যাবো। চলতি মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত বছর যা নেমেছিল 5 ডিগ্রির ঘরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।